যত রকম কার্ডই দেন না কেন, কার্ড দিতে দিতে মানুষের পকেট ভরে ফেলেন, কিন্তু ওই শহীদের রক্তের বিনিময়ে যে সনদ এবং যে আকাঙ্ক্ষা সংস্কারের, সেটাতে যদি বিএনপি না যায়, বিএনপি এই জাতিকে পরিচালনা করা বা শাসন করা বিএনপির পক্ষে সম্ভব হবে না। বিএনপি নয়, শুধু কোন সরকারের পক্ষেই সম্ভব হবে না। আর এই শহীদের রক্তের বিনিময়ে আবু সাইদ থেকে মুগ্ধ এবং সর্বশেষে হাদি, এদের রক্ত বাংলাদেশে কখনো বৃথা। কি জানেন যে দীর্ঘদিন এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন আমি স্পষ্টভাবেই বলেছি যে ডক্টর ইউনূসের যতটুকু না যোগ্যতা আছে, তার টিম একটা অযোগ্য টিম নিয়ে উনি দায়িত্ব পালন করছেন। অর্থাৎ ওনার টিমটা সিলেকশন ভালো হয়নি। এটা যতই দিন যাবে ততই আরো প্রমাণিত হবে। এই কথাগুলো আমরা আগে বলেছি। তো রেজওয়ানা এই কথা বলার আগে সর্বপ্রথম খালেদ মহিউদ্দিন জিজ্ঞেস করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা, হাসতে হাসতে অট্টহাসিতে। প্রশ্ন হলো, এই প্রশ্ন ওনার মনে আসলো কেন? সাংবাদিকের মনে বা জনসাধারণের মনে ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন আসবে কেন? কত কৌশলী উত্তর দিলেন, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো এই প্রশ্ন উত্থাপিত হলো কেন। কারণ হলো, তদানীন্তন সরকারের প্রেস সচিব বলেছিল এবার নির্বাচন যেহেতু দুটি হচ্ছে বিলম্ব হবে, তত বিলম্ব কিন্তু হয় নাই। তারপরেও গড়িমসি করা হয়েছে নির্বাচনের ফলাফল নিয়ে। কেন্দ্র থেকে বা বিশেষ করে হানা ভোটের রেশিও দেওয়ার ব্যাপারে ইলেকশন কমিশন থেকে যেভাবে বলা হচ্ছিল যে ওটা পরে বলা হবে, এবং রেশিও নিয়ে মানে একেবারে 14 থেকে পরে যে 60 চলে আসলো, এইগুলো নিয়ে মানুষের মনে একটা সন্দেহ আছে। তবে এবারের নির্বাচনটা আগের 12টা নির্বাচনের চেয়ে অনেক উত্তম, সর্বশ্রেষ্ঠ পরিবেশে হয়েছে। এটা সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঐকান্তিক ইচ্ছা। জনগণ চেয়েছে যে এইটা যেন একটা নির্ভেজাল মারামারি, সবচেয়ে বড় কথা হলো মৃত্যুহীন একটা নির্বাচন হয়েছে। এটা ভালো দিক ছিল। কিন্তু আমরা জাতিগতভাবে আমাদের কিছু সমস্যা আছে। আমরা মীর জাফরের জাতি, আমরা নিজের জাতির সাথে বেইমানি করি। আজকে যেই কথাগুলো রেজওয়ানা বলছেন, তার আগে আরেকজন উপদেষ্টা কিন্তু বলেছেন, খুব গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যে সরকারের নির্দেশ আসতো সরকারের বাইরে থেকে। এখন এটা দেশের বাইরে থেকে না সরকারের বাইরে থেকে, দেশের ভিতর থেকে, এই কথাও কিন্তু একজন উপদেষ্টা বলেছে। এরকম উপদেষ্টার যে বেফাস কথাগুলো বলছে, এর প্রমাণ করে সত্য কখনো গোপন থাকে না। তারা যে কিছু গুটি চাল দিয়েছে সেগুলো বেরিয়ে আসবে। হয়তো এই সরকারকেই, সম্পূর্ণ সরকারকে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনারা খেয়াল করেন, আজকে বিগত সরকারের সিইসি, প্রধান নির্বাচন কমিশনার, তারপরে যে তত্ত্বাবধায়ক সরকারের সিগনেচার করেছিলেন মহা ক্ষমতাধর বিচারপতি, ওনারা কিন্তু জেলে আছেন। তো আজকে যারা এই সরকার চালিয়েছেন 1 বছরের বেশি সময়, 3টা কারণে: একটা সুন্দর সংস্কারের পথ দেখানো, একটা সুষ্ঠু নির্বাচন এবং অপরাধীদের বিচার। খুব বেশি আমরা কিছু পাইনি, তবে যতটুকু পেয়েছি, যেমন একটা সনদ পেয়েছি, একটা লিখিত সংস্কারের দলিল পেয়েছি, যেটাকে রক্ষা করা এখন আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। এখন বিএনপির একটা সৌভাগ্য যে জাস্ট ক্ষমতা নেওয়ার দায়িত্ব নেওয়ার সাথে সাথেই রমজান শুরু হয়েছে। আমি আজকে আপনার এখানে জনগণকে বলতে চাই যে রমজানটা শেষ হলেই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য প্রতিবাদ হবে এবং মানুষ জানতে চাইবে। তখন পরিস্থিতি ট্যাকেল দেওয়ার মতো এখনো সশস্ত্র বাহিনীকে মাঠে রাখা হয়েছে। 1.5 বছরের বেশি সময় এই বাংলাদেশ সশস্ত্র বাহিনী মাঠে আছে, তাদেরকে উত্তোলন করা হয়নি এবং করা হচ্ছে না। এবং আমি টকশোতে বলেছিলাম যে সশস্ত্র বাহিনী বা নিরাপত্তা বাহিনীকে যদি মাঠ থেকে আনা হয়, তখন দেশ চালানোর মতো পুলিশ তৈরি হয়েছে কিনা। খুব যোগ্য একজন স্বরাষ্ট্রমন্ত্রী এখন দেওয়া হয়েছে, দেখা যাক উনি কতটুকু করেন। সশস্ত্র বাহিনী যদি ব্যারাকে ফিরে আসে, তাহলে আইন শৃঙ্খলার অবস্থা কি দাঁড়ায়। আর এর আগেই যে ধরনের কথাগুলো বেরিয়ে আসছে, এতে জনগণ তো আরো উত্তেজিত হবে। অন্যদিকে দেখেন, ইরানকে যে আক্রমণ করলো আমেরিকা এবং হয়তো মনে করতে পারেন যে এর তো প্রসঙ্গ না। এটা প্রসঙ্গ এই জন্যে যে বাংলাদেশের বর্তমান সরকার যে প্রতিবেদন দিয়েছে,
সেটা ইরানের পক্ষে যায়নি, আমেরিকার পক্ষে বক্তব্য গিয়েছে। তো এইখানে খুব কৌশলগত অবস্থান নেওয়া উচিত ছিল। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা যে হত্যা করা হলো, সেই শোক, সেই বার্তাটাও সেই পররাষ্ট্রমন্ত্রীর বার্তার মধ্যে নাই, শোক বার্তাও নাই। সুতরাং আমরা সেই স্বৈরাচারকে নামিয়ে কাকে আবার সরকারে রেখেছিলাম প্রায় 1-1.5 বছর, এবং কারা আবার সরকারে আসছে, আবার জামাতকে কখনো মেইন স্ট্রিমে আসতে দেওয়া হবে না, এই সব ষড়যন্ত্র থেকে আমাদের মুক্ত হতে হবে। আর এটা হওয়ার কারণ হলো আমাদের গণ অভ্যুত্থান, যেটা ছাত্র জনতার অভ্যুত্থান, আজকে যারা ক্রেডিট নেয়, আজকে যারা বিদেশ থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছেন এবং খালেদা জিয়া মুক্ত হয়েছেন, যাদের অবদানে তাদেরকে অনেক অবজ্ঞা করা হচ্ছে। তাদেরও দোষ ত্রুটি আছে, আমি বলছি না যে তারা দুধের দোয়া মানুষ, কিন্তু ভুলটা আমি আজকে বলে দিতে চাই প্রকাশ্যে। ভুলটা হলো আন্দোলনটা, বিপ্লবটা বা গণ আন্দোলন বা বিস্ফোরণ যেটাই বলেন, সেটা শেষ হয়েছিল গণভবনে। সেটা গণভবন থেকে যদি বঙ্গভবনে এসে শেষ হতে পারতো, তাহলে আজকে আমরা সকল বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারতাম। যত ঝামেলার মূলে হলো রাষ্ট্রপতিকে রাখা, এবং এই সংবিধানকে, যেই সংবিধানের জন্য রক্ত দেওয়া হয়েছে, যে সংবিধান স্বৈরাচার তৈরি করার জন্য ধীরে 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 তৈরি করা হয়েছে, সেই সংবিধানের বিরুদ্ধে যে বিপ্লব হয়েছে, যে আন্দোলন হয়েছে, যে মানুষের মতামত আসছে, সেইটাকে ভুলুণ্ঠিত করার একমাত্র নাটের গুরু হলো বর্তমান রাষ্ট্রপতি, যাকে 12 তারিখে আবার বিএনপি বক্তৃতা দিতে বাধ্য হবে। আমি মনে করি না যে ওনারা খুব সহজে এটা অ্যালাউ করছেন। এটারও ডালপালা বের হবে, কেন রাষ্ট্রপতিকে আগে সরানো হলো না, কেন এই রাষ্ট্রপতিকে দিয়ে, দেখেন কিছুদিন আগে 58 জন যে বিডিআর এর অফিসারদের, সেনা অফিসারদের হত্যা করা হয়েছে, সেখানে প্রথমবারের মতো এই রাষ্ট্রপতিকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী কিন্তু দোয়া করতে গিয়েছেন কবরে। সেখানে শহীদ পরিবারের মনের মধ্যে একটা আঘাত, একটা দুঃখ, একটা বেদনা রয়েছে। যার হাতে রক্তের, যেই সরকারের হাতে রক্তের দাগ, সেই সরকারের রাষ্ট্রপতিকে নিয়েই তারেক রহমান সেখানে গিয়েছেন, এবং সব জায়গায় উনি যাচ্ছেন। হয়তো উনি বাধ্য, সেটা আমরা অনুমান করতে পারবো এখন, কিন্তু প্রমাণিত না হওয়া পর্যন্ত বোঝা যাবে না এটা কি বিএনপির ইচ্ছায় করা হচ্ছে না বিএনপির, যেমনটি করে তারেক রহমান বলেছিলেন যে আমার দেশে আসাটা শুধু আমার নিজের ইচ্ছার উপরে নির্ভর করে না, সেগুলো আমাদেরকে মনে করিয়ে দেয়। আর এই সকল রাজনীতিবিদরা তো জনগণকে খুব বোকা ভাবে, যে জনগণ হয়তো আমাদের চতুরতা বা আমাদের যে দুর্নীতি, আমাদের যে অপরাজনীতি, আমাদের যে নির্যাতন, নিপীড়ন, এগুলো হয়তো বুঝতে পারবে না। আমরা হয়তো কিছু কিছু কার্ড দিয়ে সব ভুলিয়ে দিব। কিন্তু আমি এই কথাটা বলে শেষ করতে চাই, যত রকম কার্ডই দেন না কেন, কার্ড দিতে দিতে মানুষের পকেট ভরে ফেলেন, কিন্তু ওই শহীদের রক্তের বিনিময়ে যে সনদ এবং যে আকাঙ্ক্ষা সংস্কারের, সেটাতে যদি বিএনপি না যায়, বিএনপি এই জাতিকে পরিচালনা করা বা শাসন করা বিএনপির পক্ষে সম্ভব হবে না। বিএনপি নয়, শুধু কোন সরকারের পক্ষে সম্ভব হবে না। আর এই শহীদের রক্তের বিনিময়ে আবু সাইদ থেকে মুগ্ধ এবং সর্বশেষে হাদি, এদের রক্ত বাংলাদেশে কখনো বৃথা যাবে না। বাংলাদেশের মানুষ প্রতিবার সংগ্রামে নেমেছে, প্রতিবারে তিলে 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 ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। আমরা হয়তো 3টা নির্বাচনের মধ্যে দিয়ে শেখ হাসিনা যত বড় স্বৈরাচার হয়েছিল, আমরা একটা নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবো না। হয়তো 25% এবার হয়েছে, হয়তো পরিবেশটা আমরা এবার ধরে রাখতে পেরেছি। ভবিষ্যতের নির্বাচনগুলো দিয়ে গণতন্ত্র আসবে এবং শহীদের রক্তের মূল্যায়ন আমরা করতে পারবো। সেই পথে যদি বিএনপি না যায়, বা কোনো সরকার না যায়, বা কোনো রাজনীতিবিদরা না যায়, বা কোনো দল না যায়, তাদের ধ্বংস শুনতে পাচ্ছেন আপনাকে অত্যন্ত রাষ্ট্র পরিচালনা। এবং উনি বলেছেন 180 দিন, দেখবেন 6 মাস, ক্যাবিনেটটাকে সঠিকভাবে তৈরি করা এবং পরিচালনা করা, এবং বিদেশের সাথে সম্পর্ক কি হওয়া উচিত, কিভাবে ব্যালেন্স করতে হবে পরাশক্তিদের সাথে, সেইটা যদি সঠিকভাবে না করে শুধু ক্ষমতা ধরে রাখার জন্য কাজ করেন,
তাহলে সরকারকে টিকিয়ে রাখা 5 বছর দুরূহ হবে বলেই আমি মনে করি।